হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ সকাল 8টার স্পেশাল ডাব্লিউবিপি অ্যান্ড কেপি জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এক্সাম 2024, অর্থাৎ ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এবং পুলিশের যে আরও বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে, তো সেই পরীক্ষাগুলোরই কোয়েশ্চেন্স আমরা এখানে আলোচনা করছি। আজকে আমরা সেট নাম্বার 5-এ জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 40টা বাছাই করা প্রশ্ন আলোচনা করব। তো প্রত্যেকটা কোশ্চেন 4টা করে অপশন তোমরা পেয়ে যাবে। যেটা সঠিক উত্তর তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা এই ভিডিওর কমেন্ট অথবা লাইভ চ্যাট অপশনে জানাতে পারবে। প্রথম কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে কে কর্ণাটকের বীর শৈশব আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? বীর শৈশব আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাসভান, আপ্পার, সম্বন্দর নাকি সুন্দরর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, বাসভান। আচ্ছা, কর্ণাটক যে রয়েছে, কর্ণাটকের বর্তমান সিএম কে? বর্তমান সিএম এর নাম হচ্ছে সিদ্দারামাইয়া। সিদ্দারামাইয়া। আর বর্তমান রাজ্যপাল বা গভর্নর, বর্তমান রাজ্যপালের নাম কি? ভাজুভাই বালা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে এনেছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোন ব্রিটিশ অফিসার হাম্পির ধ্বংসাবশেষ প্রকাশ্যে এনেছেন? কর্নেল কলিন ম্যাকেনজি, জেমস প্রিন্সেপ, উইলিয়াম জোন্স, জেমস রেনেল। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, কর্নেল কলিঞ্জ ম্যাকেনজি। আচ্ছা, এই যে হাম্পি শহরটার কথা আমরা জানতে পারছি, হাম্পি শহরটা কোথাকার রাজধানী ছিল? বিজয়নগর। বিজয়নগরের ইতিহাসটা যখন তোমরা পড়বে, সেই বিজয়নগরের ইতিহাস কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। এবং এই হাম্পির যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এটা 1986-এ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে। ঠিক আছে, 1986-তে। তো এই পার্টগুলো ভালো করে দেখে রাখতে হবে। নেক্সট আসি পরের নাম্বার, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় রাজ্য রাজনীতি বিষয়ে তেলুগু ভাষায় একটি বই রচনা করেছেন, যেই কোশ্চেনটা ঘুরিয়ে ঘুরিয়ে অনেকবার আসছে। এই কোশ্চেনটা, আমুক্ত মাল্লাদ, জাম্ববতী কল্যাণম, রায়ভচাকমু নাকি সত্যবড় পরিন্যায়? সঠিক উত্তর আমুক্ত মল্লাদ। মনে রাখবে, কৃষ্ণদেব রায়ের সঙ্গে আমুক্ত মল্লাদ নামটা তোমরা একদম জুড়ে রাখবে। এখান থেকে একটা প্রশ্ন আসতে দেখা যায় প্রায়ই। নিচের কোন শব্দটি মুঘল যুগে ইন্দো ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হতো? নিচের কোন শব্দটি মুঘল যুগে ইন্দো ফার্সি ক্ষেত্রে ব্যবহৃত হতো? রায়ত, আসামি, মুজারিয়ান নাকি মজুর? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, মুজারিয়ান। নেক্সট, নিচের কোন পথিকৃৎ বাঙালি মহিলা তার আত্মজীবনী আমার কথা 1910 থেকে 1913 সালের মধ্যে ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করেছিলেন? আমার কথা। বিনোদিনী দাসী, রায়সুন্দরী দেবী, বেগম রোকেয়া শেখাওয়াত হোসেন নাকি কৈলাসবাসিনী দেবী? কারেক্ট অ্যান্সার বিনোদিনী দাসী, যিনি আমার কথা নামে এই আত্মজীবনীটাকে লিপিবদ্ধ করেছিলেন। নাম্বার 6, সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় যে 1200 খ্রিস্টপূর্বাব্দে নিচের কোন স্থানে কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল? কৃষিভিত্তিক সভ্যতা, যেখানে ধান ছিল প্রধান ফসল। দেখো, আমরা যখন মানে প্রাচীন ভারতের ইতিহাসটা পড়তে তখন সেখানে কিন্তু জব, গম, ঠিক আছে, বার্লি, এগুলো ছিল হচ্ছে কমন ফসল। কিন্তু এখানে বলছে 1200 খ্রিস্টপূর্বাব্দে, মানে 1200 বিসিতে একটা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেখানে ধান ছিল প্রধান ফসল। বলতে হবে কোথাকার। সঠিক উত্তর থামিরা বারানী নদীর পার্শ্ববর্তী অঞ্চল। এবং এই থামিরা বারানী নদীকে কোথাও কোথাও তাম্রপর্ণী নদীও বলা হচ্ছে, তাম্রপর্ণী নদী, অথবা কোথাও আবার কিন্তু পড়ুনাই নদী বলা হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সটে যাব। নাম্বার 7, 1916 খ্রিস্টাব্দে 1916 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর কেন? কংগ্রেসের লখনৌ অধিবেশন হয়েছিল, কংগ্রেস লীগ চুক্তি হয়েছিল, হোম রুল লীগ গঠিত হয়েছিল।
এখানে কোডটা সাজাতে হবে। দেখো প্রথমে কংগ্রেস লীগ চুক্তি হয়, তারপরে কি হয়, তারপর কংগ্রেস লখনৌ অধিবেশন হয়, তারপর হোম রুল লীগ তৈরি হয়। তো অপশন নাম্বার ডিটা হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি কৌটিল্যর সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেট এর অংশ নয়? সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেট, কৌটিল্যর যে মানে তার যে ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যার মধ্যে সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেট এর অংশবিশেষ হিসাবে আমাত্য, জনপদ, দুর্গা ইত্যাদি ছিল, কিন্তু ছিল না কোনটা? ধর্ম। ধর্মটা কার সঙ্গে রিলেট করছে? অশোকের সাথে, তাই তো, অশোকের ধম্ম। অপশন নাম্বার ডি। নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি গণ বা গণ বা সংঘ বা অলিগার্কি নির্ণয় করো? মগধ, ব্রিজি, অবন্তী নাকি কৌশল? দেখো আমরা যদি স্থানের কথা বলি তাহলে মগধ, যদি বলি মগধ, তাহলে মগধ কিন্তু বর্তমান, আমরা যদি ভারতের কথা বলি তাহলে বর্তমান ভারতের বিহার এলাকাতে ছিল। যদি অবন্তীর কথাটা বলি, অবন্তী, তাহলে অবন্তী কোথায় ছিল? মধ্যপ্রদেশের কাছাকাছি অংশে, তো মধ্যপ্রদেশে লিখে দিলাম। কৌশল যদি বলি তাহলে কৌশল হচ্ছে বর্তমানের উত্তরপ্রদেশে ছিল, উত্তরপ্রদেশে। আর ব্রিজি যদি বলি তাহলে ব্রিজি কোথায় ছিল? ব্রিজি ছিল হচ্ছে নেপাল আর উত্তর বিহার, মানে নেপাল প্লাস বিহারের উত্তরাংশ। ঠিক আছে, উত্তর বিহার আমি লিখে রাখলাম। আচ্ছা, এবার বলছে এটা কোনটার মধ্যে সংঘ ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ব্রিজি। মুসলিমদের মধ্যে আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হয় বা করার কথা বলা হয়, মুসলিমদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থার কথা বলা হয় কোন নিয়মে বা কোন আইনে? মরলে মিন্টো সংস্কার 1909, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার 1919, কমিউনাল অ্যাওয়ার্ড 1932, ভারত সংস্কার আইন 1935। কারেক্ট আনসার মরলে মিন্টো সংস্কার 1909, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামেও পরিচিত। ঠিক আছে, চলো নাম্বার 11, এটা একটু কারেক্ট করে নেবে, ওটা 9 হবে। ঠিক আছে, পিডিএফটা তো তোমাদেরকে প্রত্যেকটাই দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে যারা যুক্ত হওনি এখনো, এই ক্লাসটা শেষে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে, নিচে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে টেলিগ্রাম জয়েন হওয়ার। ঠিক আছে, আচ্ছা, নাম্বার 11তে বলা হচ্ছে 1928 সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি দলের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলেন কে বা কারা? 28 সালের সেপ্টেম্বর মাসে ভগৎ সিং, যতীন্দ্রনাথ, অজয় ঘোষ নাকি ফণীন্দ্রনাথ? সঠিক উত্তর কি হবে? দেখো ভগৎ সিং ছিলেন সেখানকার সদস্য, তারপর কি যতীন্দ্রনাথ ছিলেন, অজয় ঘোষও ছিলেন। তাহলে অপশন নাম্বার হচ্ছে সি, 1, 2 ও 3। ঠিক আছে, নেক্সট নাম্বার 12, নিচের কে বা কারা নো চেঞ্জার্স দলের অন্তর্ভুক্ত হননি? কে বা কারা নো চেঞ্জার্স দলের অন্তর্ভুক্ত হননি? এম এ আনসারি, ভিঠল ভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, কস্তুরী রঙ্গ আয়েঙ্গার, নিচের কে বা কারা নো চেঞ্জার্স দলের অন্তর্ভুক্ত হয়নি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ভিঠল ভাই প্যাটেল। অপশন নাম্বার বি, ভিঠল ভাই প্যাটেল। ঠিক আছে, নেক্সট নাম্বার 13, গদর পার্টি বা গদর আন্দোলনের সদর দপ্তর কোথায় ছিল? গদর পার্টি বা গদর আন্দোলনের সদর দপ্তর কোথায় ছিল? সান ফ্রান্সিসকো, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, পোর্টল্যান্ড নাকি ফ্লোরিডা? গদর পার্টি বা গদর আন্দোলনের সদর দপ্তর কোথায় ছিল? সঠিক উত্তর অপশন নাম্বার সান ফ্রান্সিসকো। দেখো গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গদর পার্টিটা কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এটা প্রতিষ্ঠাতা ছিলেন সোহান সিং ভাকনা, সোহান সিং ভাকনা। ঠিক আছে, প্রতিষ্ঠাতা ছিলেন। কবে প্রতিষ্ঠিত হয়েছে? তারিখটা কবে ছিল? 1913 সালের 15ই জুলাই। ঠিক আছে, নেক্সট আসি পরের নাম্বার 14, নিচের কোন শর্তাবলী লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির অন্তর্ভুক্ত নয়?
দেখো দুটো নীতি পড়তে হবে, একটা লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি যেটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, আরেকটা পড়তে হবে তোমাদের লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। এই দুটো মানে থেকে কিন্তু দুটো একটা প্রশ্ন আসবে, ঠিক আছে। তো এই অধীনতামূলক মিত্রতা নীতির অন্তর্ভুক্ত নয় কোনটি? ব্রিটিশরা তার মিত্রকে রক্ষা করবে। মিত্র বলতে যেই সমস্ত রাজ্যগুলো অধীনতামূলক মিত্রতা নীতির শর্ত মেনে নেবে তাদেরকে রক্ষা করবে। মিত্রগণ অন্যান্য শাসকদের সাথে চুক্তিতে প্রবেশ করতে বা যুদ্ধে জড়িত হওয়ার ক্ষেত্রে মুক্ত ছিল বা কোনো বাধ্যতামূলক বা বাধা ছিল না। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতিতে বলা হয়েছিল যে ব্রিটিশদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে তাদের আনুগত্য এবং বন্ধুত্ব স্বীকার করে নেওয়া এবং আগামীতে কোন রকমের মুভমেন্ট করতে গেলে ব্রিটিশদের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। তো সেই হিসাবে কিন্তু অপশন নাম্বার বিটা আমাদের একটা সুইটেবল অপশন। তিনি বলছে মিত্রের এলাকায় একটি ব্রিটিশ সৈন্যদল মোতায়েন থাকবে, অবশ্যই তারা হচ্ছে একটা সৈন্যদল মোতায়েন রাখতো এবং সেই সৈন্যের ভরণ পোষণ খরচকে বহন করতো সেই মিত্রদল। মিত্রদল বলতে যেই রাজ্যটা অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিচ্ছে। তো অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে এটা কারেক্ট করে নেবে, এটা এ হবে না বি হবে, ওকে। প্রাচীন ভারতের ইতিহাসে ভবভূতি, দেখো ভবভূতির নামটা আমরা এর আগের দিনে পড়েছি, যিনি মহাবীর চরিত নামক নাটক রচনা করেছেন, তাই না। হস্তিমল্লা এবং কাশেমেশ্বর কিসের জন্য বিখ্যাত ছিল? জৈন সাধু, নাট্যকার, মন্দির স্থপতিকার নাকি দার্শনিক? তো যদি আমরা বাকি নামগুলো নাও জেনে ভবভূতি নামটা জেনে যেহেতু বুঝে গেলাম যে কি হবে, তাহলে নাট্যকার হবে, তারা নাট্যকার ছিলেন। সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বাকি অপশনসগুলো অমিট করে দিতে হবে, তাহলেই বোঝা যাবে সঠিক উত্তরটা কি হচ্ছে, তাই তো। আচ্ছা, বলছে গুপ্ত যুগের পতন থেকে সপ্তম শতাব্দীর প্রথম দিকে হর্ষবর্ধনের উত্থান পর্যন্ত উত্তর ভারতের নিম্নের কোন শক্তি শাসনকার্য চালায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু আসতে দেখা যাচ্ছে যে মানে যেখানে ক্রম অনুযায়ী সাজানোর কথা বলা হচ্ছে। তো এক বলছে মগধের গুপ্ত বংশ, থানেশ্বরের দুই হচ্ছে মালাবার পারামারসার বংশ, থানেশ্বরের পুষ্যবতী বংশ, কনৌজের মৌখরী বংশ, দেবগিরির যাদব বংশ, বালভির মৌত্রাক্ষস বংশ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে মগধের গুপ্ত বংশ সেখানে শাসন কার্য চালিয়েছিল, ঠিক আছে। তারপর কি থানেশ্বরের পুষ্যভূতি বংশ, পুষ্যভূতি বংশের কে কারা কারা করেছে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, জাস্ট ক্লাস নাম্বার 4টাতে, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা প্লেলিস্ট করে দিয়েছি, তোমাদের যাতে পড়তে বুঝতে সুবিধা হয়। তারপরে কি আছে, কনৌজের মৌখরী বংশ এবং সর্বোপরি বালভির মৌত্রাকশ বংশ, এই চারটা বংশ কিন্তু রাজত্ব করেছে। সো 1, 3, 4, 6 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট নাম্বার 17। নিচের কোন বিবৃতিটি সঠিক? ওয়াঘোড়া নদীর তীরে অজন্তা গুহা অবস্থিত, চম্বল নদীর তীরে সাঁচি স্তূপ অবস্থিত, নর্মদা নদীর তীরে পাণ্ডুলানা গুহাটি অবস্থিত, আর গোদাবরী নদীর তীরে অমরাবতী স্তূপটি অবস্থিত। বলতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো, সঠিক উত্তর এখানে অজন্তা গুহা অবস্থিত হচ্ছে ওয়াঘোড়া নদীর তীরেই, এটা হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো ভুল রয়েছে। তাহলে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত রয়েছে? সাঁচি স্তূপ অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশের রায়সেন জেলায়। আমি এমপি লিখে রাখছি, এমপির রায়সেন জেলা বা রায়সেন জেলা, রায়সেন জেলার সাঁচি শহর, ওকে। আচ্ছা, তারপরে কি পাণ্ডুলেনা, পাণ্ডুলেনা কোথায় রয়েছে? মহারাষ্ট্র, মহারাষ্ট্র, মহারাষ্ট্র কোথায়? নাসিকের কাছে, নাসিকের কাছে ত্রিবাসমী নামক একটি জায়গাতে। আচ্ছা, তারপরে কি আছে? অমরাবতী, অমরাবতী কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশে, এপি লিখে রাখছি, এবং এটা কিন্তু বর্তমানে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল মানে রাজধানী। নেক্সট, পর্তুগিজ লেখক নুনিজ এর মতে বিজয়নগর সাম্রাজ্যের মহিলারা নিচের কোন বিষয়ে পারদর্শী ছিল? বিজয়নগরটা ভালো করে পড়ে রাখবে, তোমাদেরকে পড়াবো, আমি প্রত্যেকটা বিষয় পড়াবো, প্রত্যেকটা বিষয় করাবো। এখন তো এমসিকিউগুলো করাচ্ছি, আস্তে আস্তে যখন মানে তোমাদের ক্লাসটা রেগুলার চলতে থাকবে এবং তোমরা যদি চাও তাহলে আমি টপিক ধরে ধরে কিন্তু তোমাদেরকেও করাতে পারি। তো তোমরা চাইলে অবশ্যই কমেন্টে জানাবে, লাইভ চ্যানেলে কমেন্টে জানাবে যে তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কী ধরনের জিকে ক্লাসটা করলে সুবিধা হয়। এই ক্লাসটা তো চলবে আমাদের এমসিকিউ যেটা রয়েছে,
আর তোমাদের কারো কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলোকে অবশ্যই খতিয়ে দেখব। তো সঠিক উত্তর দেখো, অপশনসগুলো কী কী রয়েছে: কুস্তি, জ্যোতির্বিদ্যা, হিসেব নিকেশ আর ভবিষ্যৎবাণী। মহিলারা কোন বিষয়ে পারদর্শী ছিল সেটা বলতে হবে। মহিলারা সব বিষয়ে পারদর্শী ছিল, কুস্তিতেও ছিল, জ্যোতির্বিদ্যাতেও ছিল, হিসেব নিকেশও ছিল, জ্যোতিষশাস্ত্রেও ছিল। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ভারতে মধ্যযুগে আয়তনের দিক থেকে নিচের কোনটি বা কোন পর্যায়ক্রমটি সঠিক? ভারতে মধ্যযুগে আয়তনের দিক থেকে পরগনা সরকার সুবা, সরকার পরগনা সুবা, সুবা সরকার পরগনা, নাকি পরগনা সুবা সরকার? এই ক্রমটা মনে রাখবে, এটা পরীক্ষাতে কাজে দেবে। সঠিক উত্তর অপশন নাম্বার এ, পরগনা সরকার সুবা। আর সুবা কথার অর্থ কি? সুবা কথার অর্থ হচ্ছে প্রদেশ। আবার কোথাও কোথাও সুবা কথার অর্থ কিন্তু রাজ্য পাবে, প্রদেশ বা রাজ্য। ঠিক আছে, চলো পরের নাম্বারে যে নাম্বার 20। কোন সুলতান নিজেকে নায়েব ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি? এইটা একটা পোল করেছিলাম আমাদের আরজেএম এডুকেশন কমিউনিটিতে, একটা পোল করেছিলাম, সেখানে দেখলাম অনেকেই অ্যান্সারটা ভুল করেছে এবং কেউ কেউ কমেন্টে এসে সেই বিষয়টা লিখেওছে যে আমরা প্রথমে অ্যান্সার সঠিক করেছি, পরে পোলের দেখেছি যে আমাদের অ্যান্সার বোধহয় ভুল, পরে দেখলাম যে না, আমাদের অ্যান্সারটা ঠিকই রয়েছে। তো নায়েবে খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি কে মনে করতেন নিজেকে? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, বলবন নাকি গিয়াসউদ্দিন তুগলক? সঠিক উত্তর বলবন, অপশন নাম্বার সি। ওকে, নাম্বার 21। তীর্থ পরিক্রমার সময় চৈতন্যদেব কোথায় আলোকপ্রাপ্ত হয়েছেন? কাঞ্চিপুরম, রামেশ্বরম, গয়া নাকি এলাহাবাদ? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, গয়া। ঠিক আছে। রাম এবং রহিম একই ঈশ্বরের প্রতি আলাদা নাম। রাম এবং রহিম একই ঈশ্বরের প্রতি আলাদা নাম, এটা কে বলেছিলেন বা এটা কার কথা? কবির, রামদাস, চৈতন্য, রামানুজ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে কবির। কবিরের যে দোহা রয়েছে, যে 2 লাইনের কবিতা, জয়সে তিল মে তেল হ্যায় জুহু চকমক মে আগ তেরা সাই তুজমে হ্যায় তু জাগ সাকে তো জাগ, এই ধরনের একটা দোহা কিন্তু যে স্কুলে যে বইগুলো পড়ানো হয় তার মধ্যে দেওয়া রয়েছে এবং তার প্রত্যেকটা দোহাই অর্থবহ। দিল্লির লাল কেল্লা, রেড ফোর্ট, যেখান থেকে কি হয়, যেখান থেকে স্বাধীনতা দিবসের দিন, প্রজাতন্ত্র দিবসের দিন প্রেসিডেন্ট যেখান থেকে তার মূল্যবান বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে থাকেন, তাই না? এই দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন কে বা কোন সম্রাটের আমলে হয়েছিল? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর নাকি শেরশাহ? সঠিক উত্তর শাহজাহান। কবে? 1546 খ্রিস্টাব্দে। শাহজাহার আসল নাম কি ছিল? খুররম। ঠিক আছে। আকবরের আসল নাম ছিল জালালউদ্দিন, জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম, আর শেরশাহের আসল নাম ছিল ফরিদ খাঁ। ফরিদ খাঁ থেকে তিনি শের খাঁ হন, শের খাঁ থেকে শেরশাহ হন। আচ্ছা, এই লালকেল্লা 1546 খ্রিস্টাব্দে কার হাত দিয়ে তৈরি হয়েছিল? ইসলাম শাহ সুরি। ইসলাম শাহ সুরি হাত দিয়ে এটা কিন্তু তৈরি হয়েছিল। ওকে, নেক্সট আসি নাম্বার 24, পলাশির যুদ্ধ 1757। খুব যুগান্তরকারী একটা ইনসিডেন্ট ভারতের এবং বাংলা এবং ভারতের ইতিহাসে, যেখানে একটা বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়ে যাচ্ছে যে যুদ্ধের পর। এই পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার স্থানে নবাব কে হয়েছিলেন? পলাশির যুদ্ধের পরে ব্রিটিশরা কাদের সঙ্গে বা কার সঙ্গে আঁতাত করে সিরাজউদ্দৌলাকে পরাজয়ের মুখে ঠেলে দেয় এবং তারপর কাকে বাংলার নবাব হিসেবে সিংহাসনে আসীন করানো হয়েছিল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মির্জাফর, অপশন নাম্বার বি। মির্জাফর কে ছিলেন? সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন, তাই না? অপশন নাম্বার বি। বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দ, বা কোথাও কোথাও দেখবে এটাকে গীত গোবিন্দম লেখা আছে, কারণ এটা সংস্কৃত ভাষায় লেখা। গীত গোবিন্দম কার লেখা? মীরাবাই, কালিদাস, বাণভট্ট নাকি জয়দেব? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জয়দেব। ভারতের রাষ্ট্রীয় প্রতীক হিসাবে মৌর্য রাজবংশ থেকে ভারত সরকার নিচের কোনটি গ্রহণ করেছেন? এবং সম্ভবত গত বছরই ভারতবর্ষে সেটার কিন্তু একটি ব্রোঞ্জের মূর্তি, সেটার মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে।
তো সেটা কি চারটে সিংহ, রথচক্র, অশ্বনাকে সত্যমেব জয়তে শব্দবন্ধ? সঠিক উত্তর হচ্ছে চারটে সিংহ। চারটে সিংহ চারটে দিকে রয়েছে। আমরা এর আগের দিন সেই চিহ্নটা নিয়ে আলোচনা করেছি। আচ্ছা তোমাদেরকে তোমরা বলো তো যে ওই যে সেখানে যে হুইলটা রয়েছে সেখানে কতগুলো স্পোক রয়েছে সেই হুইলের মধ্যে? ঠিক আছে, সেটা তোমরা বলবে। নেক্সট নাম্বার 27, কোন বছর ইংরেজরা বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিল? চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, 1791, 92, 93 নাকি 94? পার্মানেন্ট সেটেলমেন্ট কে করেছিল? লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, তো কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রচলন করেছিল? সঠিক উত্তর 1993 খ্রিস্টাব্দে। নেক্সট, দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথাকার? সঠিক উত্তর ত্রিপুরার। কবে? 1939। তাহলে দ্বিতীয়বার যখন আমরা জানলাম তাহলে প্রথমবারটা জানবো। প্রথমবারটা হচ্ছে হরিপুরার, 1938। এরপর কিন্তু তিনি 1939-এ ত্রিপুরার সভাপতি হওয়ার পর এরপর কিন্তু তিনি কংগ্রেসের মধ্যে থেকেই একটি নতুন দল গঠন করেন যার নাম তিনি দিয়েছিলেন ফরওয়ার্ড ব্লক। নেক্সট আসবে নাম্বার 29, ডালহৌসি, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? ডালহৌসিকে, যাকে ভারতবর্ষের রেল প্লাস টেলিগ্রাফের কি বলা হয়? জনক, তাই তো? আচ্ছা, ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছেন? 1848, 57, 53 নাকি 56? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1856, অপশন নাম্বার ডি। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? সাঁওতাল বিদ্রোহ 1855, 57, 59 নাকি 71? সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 30শে জুন। আর আমরা তো জানি কারা কারা সেখানে ছিলেন, সিধু কানহু, তাই তো? সিধু কানহু এনারা প্রত্যেকে ছিলেন। তারপর নেক্সট নাম্বার 31, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তৈয়বজি নাকি দাদাভাই নওরোজি? কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি, দাদাভাই নওরোজি। এবং তাকে কিন্তু ভালোবেসে কি বলা হতো? ভারতের গ্র্যান্ড ফাদার, তাই না? নেক্সট নাম্বার 32, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছেন? এই যে আর্য সমাজ, প্রার্থনা সমাজ, তারপর ব্রহ্ম সমাজ, আত্মীয় সমাজ, এই সমাজগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসবে। ভালো করে দেখে রাখবে জায়গাটা। আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে একটা দুটো এই ধরনের প্রশ্ন রাখার, প্রত্যেকটা মানে টাইম পিরিয়ড থেকে কোশ্চেনগুলো ধরে ধরে করা, যাতে তোমাদের প্র্যাকটিসটা খুব প্রপার হয়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? কারেক্ট অ্যান্সারটা নিয়ে নেব। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। কবে করেছিলেন? 1875। কোথায়? বোম্বে। এই আর 1885 খ্রিস্টাব্দে কী হয়েছিল বম্বেতে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাই তো? প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, ব্রিটিশদের মধ্যে থেকে শেষ ছিল লর্ড মাউন্টব্যাটেন, কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল যদি আমরা বলি তাহলে সেটা কে ছিলেন? সেটা ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর লর্ড মাউন্টব্যাটেন ছিলেন হচ্ছে শেষ ব্রিটিশদের মধ্যে গভর্নর জেনারেল। রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? আমরা জানি প্রথম রাষ্ট্রপতি। আর মৌলানা আবুল কালাম আজাদ কে ছিলেন? শিক্ষামন্ত্রী। নাম্বার 34, আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? সৈয়দ আহমেদ খান, এম এ জিন্না, এম কে আজাদ, থিওডোর বেক? আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন? সঠিক উত্তর অপশন নাম্বার এ, সৈয়দ আহমেদ খাঁ। কবে? 1875-এ। নেক্সট, মিরাট ষড়যন্ত্র মামলা, মিরাট কনস্পিরেসি
এখানে দুটো ষড়যন্ত্র মামলা ভালো করে পড়তে হবে, একটা মিরাট একটা কাকরি। ঠিক আছে, কাকরি ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, যেখানে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবদের মতো বীর যোদ্ধাদেরকে ব্রিটিশদের পক্ষ থেকে ফাঁসি দেওয়া হয়। এই মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন নাম্বার এ, 1929 খ্রিস্টাব্দে। নাম্বার 36, ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল? কোন ভারতীয় নেতার একটা মুখ্য অবদান ছিল? আচার্য কৃপালিনী, গোবিন্দ বল্লভ পন্থ, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি হরেকৃষ্ণ মহতাব? সবচেয়ে বড় তার অ্যাচিভমেন্ট হচ্ছে হায়দ্রাবাদ, অপারেশন পোলো, অপারেশন পোলো। ঠিক আছে, কে? সর্দার বল্লভভাই প্যাটেল। যেখানে 1948-এ হায়দ্রাবাদকে ভারতের মানচিত্রে বা ভারতবর্ষের অন্তর্ভুক্ত করা হয় চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? আয়রন ম্যান, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, এবং তাকে বিসমার্কও বলা হয়ে থাকে, ভারতের বিসমার্ক। ঠিক আছে, নেক্সট, কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? 1916, 29, 40 নাকি 46? সঠিক উত্তর 1940 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার সি। নেক্সট, ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল তারিখ কোনটি? এখানে চালু হওয়া বলতে লাগু হওয়া, কবে থেকে ইনঅ্যাক্ট হয়েছিল, ইনঅ্যাক্ট হয়েছিল কবে থেকে? অপশনে যেহেতু 1949টা নেই, তাহলে কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। যদি 49 থাকে তবুও দেখবে যে চালু হওয়া হচ্ছে ইনঅ্যাক্ট হওয়া, কবে থেকে লাগু হওয়া। ঠিক আছে, আর কবে ভারতের সংবিধান তৈরি করা হয়েছিল সেটা কিন্তু 49 হবে। ঠিক আছে, 1949-এ। আচ্ছা, এখানে সঠিক উত্তর 26 জানুয়ারি 1950। সেই জন্য এই তারিখটাকে আমরা কি করি? প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট আসবো নাম্বার 39, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যামসে ম্যাকডোনাল্ড, ক্লেমেন্ট এটলি, লয়েড জর্জ নাকি উইনস্টন চার্চিল? কারেক্ট অ্যান্সার কি হবে? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশদের প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। এরপর ভারতের রাজকীয় নৌ বিদ্রোহ বা নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? এবং এরপর তোমাদের হোম ট্যাক্সও থাকবে, হোম ট্যাক্সটা আমি এরপরে দিব। আর তোমরা জানিও আউট অফ 40 তোমাদের স্কোর কত হলো, যারা যারা গোটা ক্লাসটা করলে কাইন্ডলি জানিও স্কোর কত করতে পারলে। ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? নৌ বিদ্রোহ হয়েছিল 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। আজকের হোম ট্যাক্সটা হচ্ছে মৈথিল কোকিল। মৈথিল কোকিল কোন লেখককে বা কোন কবিকে বলা হয়ে থাকে? তোমরা নিচে কাইন্ডলি কমেন্টে জানাবে, এবং তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তোমাদেরকে প্রত্যেকটা পিডিএফ কিন্তু সেখানে প্রত্যেকদিন ক্লাসের পর দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।